ওয়েলকাম টু মাই টুডেস অনলাইন ভিডিও ক্লাস। আমি মোহাম্মদ আতাজুল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত সাধারণ বিজ্ঞান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কলাপাড়া, পটুয়াখালী। আমি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে একটি পাঠ উপস্থাপন করব। আশা করি আমার সম্পূর্ণ ক্লাসটি তোমরা উপভোগ করবে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা বিজ্ঞান বিভাগে আছো, পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন অধ্যায়ে আমি ইতিমধ্যে কয়েকটি ক্লাস উপস্থাপন করেছি। তার মধ্যে আমরা যে শিখন ফলগুলি অর্জন করেছি সেখান থেকে কিছু ফিডব্যাক নেই। আলোর প্রতিফলন বলতে আমরা কি বুঝি তোমরা নিশ্চয়ই বলতে পারবে। আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। একে আলোর প্রতিফলন বলে। আলোর প্রতিফলনের মাধ্যমেই কিন্তু আমরা বস্তু দেখতে পাই। কোনো দীপ্তিহীন বস্তুর উপরে যখন দীপ্তিমান বস্তু থেকে আলো আপতিত হয়, তখন দীপ্তিহীন বস্তু থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে এবং আমরা বস্তু দেখতে পাই। ঠিক তেমনি দীপ্তিহীন বস্তু থেকে যখন বা দীপ্তিমান বস্তু থেকে যখন আলোকরশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমে এক মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে আপতিত হয়, তখন দ্বিতীয় মাধ্যমেও থেকেও কিন্তু আলোকরশ্মি প্রতিফলিত হয়। মাধ্যমটি যদি স্বচ্ছ হয় সেক্ষেত্রে সেই প্রতিফলিত আলোকরশ্মি আবার মিলিত হয়, পরস্পর মিলিত হয়ে কি সৃষ্টি করে? প্রতিবিম্ব সৃষ্টি করে। আমরা আজকের ক্লাসে প্রতিবিম্ব নিয়েই আলোচনা করব। তোমরা নিশ্চয়ই দর্পণে নিজের চেহারা দেখেছো, আয়নায় নিজের চেহারা দেখা যায়, অথবা এই যে দেখো এখানে বিড়ালটি আয়নার ভিতরে তার নিজের প্রতিচ্ছবি মানে প্রতিবিম্ব দেখে কিন্তু নিজের ছবি নিজে দেখে ওই অন্য মানে লড়াই করছে বা ঝগড়া করছে, হ্যাঁ, অথবা খেলা করছে। শিশুরা খেলা করে। তো এটা আসলে প্রতিবিম্বের কারণে। আজকের আমাদের পাঠের বিষয় দর্পণে প্রতিবিম্ব। আমরা দর্পণে প্রতিবিম্ব এর শিখন ফল, আমাদের আজকের শিখন ফল হলো গোলীয় দর্পণে প্রতিফলন ব্যাখ্যা করতে পারবো আমরা, আলোক রশ্মির ক্রিয়ারেখা অঙ্কন করতে পারবো, গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের বর্ণনা করতে পারবো। আমরা শুরুতেই দেখি তাহলে প্রতিবিম্ব কি, এটা আমরা সংজ্ঞাটা জেনে নেই। প্রতিবিম্ব কি তোমরা নিশ্চয়ই নিজেরাও বলতে পারবে যে কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব দুই প্রকার, একটা হলো বাস্তব প্রতিবিম্ব আর একটা হলো অবাস্তব প্রতিবিম্ব। আমরা ধাপে ধাপে আগাই। দেখো এই ছবিতে একটি গোলীয় দর্পণ, এটা সমতল দর্পণ নয়। আমরা জানি সমতল দর্পণের পৃষ্ঠ যদি মসৃণ হয় সেক্ষেত্রে সমান্তরালে আপতিত আলোক রশ্মি আবার সমান্তরালেই প্রতিফলিত হয়, কিন্তু অমসৃণ হলে প্রতিফলিত রশ্মি সমান্তরাল হয় না। এই গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠও কিন্তু মসৃণ, তবুও এখানে সমান্তরালভাবে প্রতিফলিত হয় না আলোক রশ্মি। সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলেও তা আবার প্রতিফলনের পর সমান্তরালে প্রতিফলিত হয় না। তবে বিশেষ কিছু নিয়ম অনুসরণ করে প্রতিফলিত হয়। সেই বিশেষ নিয়মগুলি আমরা দেখব ধাপে ধাপে। এখানে বিশেষ নিয়ম অনুসরণ করে প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুতে প্রতিবিম্বের সৃষ্টি হয়, এবং প্রতিবিম্বের আকার এবং প্রতিফলক পৃষ্ঠ থেকে কত দূরে আছে, অথবা প্রতিবিম্ব উল্টো নাকি সোজা, সেই বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। অর্থাৎ প্রতিবিম্বর গঠন নিয়ে আমরা আলোচনা করি। আমরা শুরুতে দেখি যেটা পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি
যে কোনো বস্তু সমতল দর্পণে মসৃণ প্রতিফলক পৃষ্ঠে যদি আপতিত হয়, দেখো কোনো বস্তুর প্রতিবিম্ব কিন্তু সৃষ্টি হয় ঠিক তেমনি প্রতিফলক পৃষ্ঠের যত দূরে অবজেক্ট আছে অর্থাৎ লক্ষ্যবস্তু আছে এবং পিছনে দর্পণের পিছনে তত দূরেই প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং আকার একই আকারের হয়। আমরা সেটা পূর্ববর্তী ক্লাসে দেখেছি এবং প্রমাণ করে দেখিয়েছি যে লক্ষ্যবস্তু যত দূরে প্রতিবিম্ব কিন্তু তত দূরেই দর্পণের পিছনে সৃষ্টি হয়। এটা আমরা গত ক্লাসে প্রমাণ করে দেখিয়েছি। এখানে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা দেখি, গোলীয় দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মি প্রতিফলনের কিছু নিয়ম অনুসরণ করে। দেখো গোলীয় দর্পণে এর ক্ষেত্রে সেটা উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, সেক্ষেত্রে দেখো বক্রতার ব্যাসার্ধ বরাবর আলোকরশ্মি যদি আপতিত হয়, বক্রতার ব্যাসার্ধ বরাবর আলোকরশ্মি আপতিত হলে আবার ওই বক্রতার ব্যাসার্ধ বরাবরই কিন্তু প্রতিফলিত হয়। এটা হলো একটা নিয়ম, সেটা দেখো উভয় ক্ষেত্রেই। দেখো গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর সেই পথেই ফিরে আসে। আরেকটি নিয়ম হলো গোলীয় দর্পণে সেটা অবতল হোক বা উত্তল হোক, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি, দেখো প্রধান অক্ষ হলো এখানে এইটা, এই যে এফসি এই বরাবর হলো প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত হয় সেটা কিন্তু প্রধান ফোকাস দিয়েই প্রতিফলিত হয়। এই দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি এমনভাবে প্রতিফলিত হচ্ছে মনে হচ্ছে এই যে প্রধান ফোকাসের থেকে অপসৃত হচ্ছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে সরাসরি কিন্তু প্রধান ফোকাস দিয়েই বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করবে। এলো দ্বিতীয় নিয়ম। দেখো অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হয়। এই ক্ষেত্রে আমরা আরেকটি নিয়ম দেখি, আগেরটার উল্টা, অর্থাৎ যদি প্রধান ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হয়, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, প্রতিফলিত হবে আবার প্রধান অক্ষের সমান্তরালে, অর্থাৎ পূর্ববর্তী নিয়মের এটা ঠিক বিপরীত নিয়ম। তাহলে দেখো আমরা এক্ষেত্রে দেখো এই যে একটি অবজেক্ট লক্ষ্যবস্তু কোথায় আছে, দেখো অবতল দর্পণে দর্পণের এই যে আলোক, এই যে বক্রতার কেন্দ্র সি হলো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত কোনো লক্ষ্যবস্তু থেকে যখন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো একটা, আবার যদি আমি প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি আপতিত হয় সেটা যাবে সমান্তরালে, আবার সমান্তরালে আপতিত হলে সেটা যাবে প্রধান ফোকাস দিয়ে, অর্থাৎ একটা আরেকটার উল্টোভাবে। ফলে এই দুইটি প্রতিফলিত রশ্মি কিন্তু সমান্তরালে, মানে দুটি প্রতিফলিত রশ্মি কিন্তু দেখো তোমার এইখানে মিলিত হলো, এই মিলিত বিন্দুতে কিন্তু সেখানে একটা উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করবে। দেখো এখানে একটি উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করেছে। অবতল দর্পণে আসলে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। দেখো প্রতিফলিত রশ্মি কিন্তু বাস্তবেই মিলিত হলো এবং সেখানে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হলো। এই প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, অর্থাৎ পর্দা, এখানে যদি আমি একটি এখানে পর্দা স্থাপন করি, অর্থাৎ একটি তল স্থাপন করি, সেক্ষেত্রে এখানে এই পর্দায় ফেলা যাবে এই ছবি প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা দেখো ওই একইভাবে আপতিত আলোক রশ্মি, দেখো সমান্তরালে আপতিত আলোক রশ্মি যেমন এমনভাবে প্রতিফলিত হবে মনে হবে প্রধান ফোকাস দিয়ে
অপসৃত হচ্ছে। দেখো, লক্ষ্য করো, সমান্তরালে আপতিত আলোক রশ্মি এমনভাবে প্রতিফলিত হবে মনে হবে প্রধান ফোকাস দিয়ে অপসৃত হচ্ছে। আবার আমি যদি এই বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হয়, বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয়, সেটা কিন্তু বক্রতার এই কেন্দ্রর বরাবরই বিপরীত দিকে প্রতিফলিত হবে। ফলে আমি যদি এই রশ্মি এই যে বিপরীত দিকে প্রতিফলিত হলো, সেটা আবার পিছনের দিকে বর্ধিত করি এই বক্রতার কেন্দ্র পর্যন্ত, আবার এদিকে যেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছিল, অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওটাও কিন্তু পিছনের দিকে বর্ধিত করলে এইখানে একটা বিন্দু, বি বিন্দু, দেখো বি প্রাইম বিন্দু পাওয়া যায়। এই বি প্রাইম বিন্দু থেকে আমি প্রধান অক্ষ পর্যন্ত যদি আমি এই ছবিটি পাই, কিন্তু এই অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে এখানে একটু খর্বিত আকারে ছোট এবং সোজা, সোজা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এবং এটা অবাস্তব, যেহেতু পিছনের দিকে দর্পণের পিছনের দিকে সৃষ্টি হয়েছে, এটা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তার মানে হলো উত্তল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। আমরা একটু নিজেদের মূল্যায়ন করে নেই, সমতল দর্পণ বলতে কি বুঝো? তোমরা একটু ভিডিওটি পজ করে নিজেরাই চেষ্টা করো, সমতল দর্পণ বলতে কি বুঝো, উত্তল দর্পণ কি, অবতল দর্পণ কি, আর গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের নিয়মগুলো কি কি, যেটা আমরা পূর্ববর্তী স্লাইডগুলোতে প্রদর্শন করেছি। গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের নিয়মগুলো কি কি? তো প্রতিফলনের নিয়মগুলি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি। তোমার উত্তর মিলিয়ে নাও। এখানে আমি এই উইকিপিডিয়া থেকে এটা এখানে দিয়েছি, তোমরা তোমাদের উত্তর এটার সাথে মিলিয়ে নাও। দর্পণের প্রধান অক্ষ কাকে বলে আরো কিছু সংজ্ঞা আমরা জেনে নেই। দর্পণের প্রধান অক্ষ আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা দেখেছি, তারপরও আবার একটু মনে করার চেষ্টা করি। দর্পণের প্রধান অক্ষ হলো গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্র, এই যে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। আর প্রধান ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে ওই দর্পণের প্রধান ফোকাস বলে। এফ বিন্দুটা কিন্তু প্রধান ফোকাস হলো এফ বিন্দুটি। এসো আমরা এবার গোলীয় দর্পণের আলোক রশ্মির ক্রিয়ারেখা কিভাবে আমরা অঙ্কন করব। গোলীয় দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মির ক্রিয়ারেখা আমরা কিভাবে অঙ্কন করব তা দেখি। দেখো, শুরুতে তুমি একটি এই যে গোলীয় দর্পণ আঁকলে, নাম দিলে কি এম প্রাইম, পিছনের দিকে পারা লাগানো অর্থাৎ আবরণ তৈরি, প্রতিফলক পৃষ্ঠ হলো এই যে ভেতরের দিকে, অর্থাৎ অবতল পৃষ্ঠ হলো এখানে প্রতিফলক পৃষ্ঠ, তার মানে এটা হলো অবতল দর্পণ। এখানে পি বিন্দু হলো মেরুবিন্দু, এফ হলো প্রধান ফোকাস, আর যে পি সি এই বরাবর সরলরেখা হলো প্রধান অক্ষ, আর এই যে সি বিন্দুটা হলো বক্রতার কেন্দ্র। তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসে এবং তোমরা নিজে জেনে থাকবে। এখানে একটি অবজেক্ট, এই যে লাল চিহ্নিত অবজেক্ট লক্ষ্যবস্তু দেওয়া আছে এখানে। দেখো, এখান থেকে আলোক রশ্মি কিভাবে আপতিত হলো দেখো, লক্ষ্য করো। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি আবার প্রতিফলিত হলো কোন পথে? প্রধান ফোকাস দিয়ে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। এগুলো অবতল দর্পণের ক্ষেত্রে। ঠিক তেমনি উল্টো ভাবে যদি তুমি বলো, প্রধান ফোকাস দিয়ে বরাবর আপতিত আলোক রশ্মি কিন্তু আবার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। লক্ষ্য করো, আরো একটি নিয়ম আছে দেখো, আরেকটা হলো যে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত আলোক রশ্মি কিন্তু আবার বক্রতার ব্যাসার্ধের এই যে পিছনের দিকে বিপরীত দিকে আবার প্রতিফলিত হয়। তাহলে
এই যে এই যে ক্রিয়ারেখা, আলোক রশ্মির ক্রিয়ারেখার এই তিনটি নিয়ম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক তেমনি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, এখানে উত্তল পৃষ্ঠ হলো প্রতিফলক পৃষ্ঠ, এই যে প্রধান অক্ষ আঁকা হলো, এটা হলো উত্তল দর্পণ, যেহেতু উত্তল পৃষ্ঠ তোমার প্রতিফলক পৃষ্ঠ। এইখানে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে তোমার আলোক রশ্মি আপতিত হলো কোন পথে, দেখো খেয়াল করো তো, এই আলোক রশ্মি আপতিত হলো এই যে মনে হচ্ছে যে প্রধান ফোকাস, এই যে বিন্দুটা দেখো প্রধান ফোকাস এফ বিন্দু, এই প্রধান ফোকাস বরাবর আপতিত আলোক রশ্মি আবার কিন্তু প্রতিফলিত হলো প্রধান অক্ষের সমান্তরালে। লক্ষ্য করো, প্রধান ফোকাস বরাবরই কিন্তু আপতিত হয়েছিল, এটা দেখো এই প্রধান ফোকাস বরাবর আপতিত হয়েছে, এটা আবার প্রতিফলন হয়েছে কি প্রধান অক্ষের সমান্তরালে। আবার উল্টোভাবে তুমি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রতিফলিত হবে এমনভাবে মনে হচ্ছে যে ওই যে পিছনের দিকে বর্ধিত করলে এফ বিন্দু পাওয়া যাবে, দেখো মনে হচ্ছে যে এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তার মানে হলো এই আলোক রশ্মির ক্রিয়ারেখার নিয়ম কিন্তু এরকম অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে, গলীয় দর্পণের ক্ষেত্রে। তাহলে দেখো উল্লিখিত যে কোনো দুইটি প্রতিফলিত রশ্মি ব্যবহার করে কিন্তু গলীয় দর্পণে প্রতিবিম্বের রশ্মি চিত্র আঁকা যায় এবং আমরা প্রতিবিম্ব নির্ণয় করতে পারি। যে কোনো দুইটা, এখানে তিনটে আছে না, এখানে এই যে একটা সমান্তরালে, আর একটা হলো প্রধান ফোকাস দিয়ে, আর একটা হলো বক্রতার ব্যাসার্ধ বরাবর। যে কোনো দুটো অঙ্কন করলে আমরা ছেদ বিন্দু পাবো, মিলিত বিন্দু পাবো। এখানে দেখো, দুঃখিত, এখানে একটি অবতল দর্পণ, তাই না, প্রতিফলক পৃষ্ঠ হলো অবতল পৃষ্ঠ, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, এই একটা অবজেক্ট। দেখো অবজেক্টটা এমন জায়গায় রাখা হয়েছে, মানে এটা অসীম দূরত্বে রাখা হয়েছে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে অনেক দূরে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দূরে বলতে সেই মহাকাশের তুমি যদি কোনো নক্ষত্র, চাঁদ, অথবা তুমি যদি অন্য কোনো মহাকাশের কোনো বস্তু দেখতে চাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু লাগবে কোনটা, এই যে অবতল দর্পণ লাগবে, তাই না, অবতল পৃষ্ঠ লাগবে। লক্ষ্যবস্তু অসীম দূরত্বে আছে। এখানে আরো একটি নিয়ম আছে, দেখো লক্ষ্য করো, এই ক্রিয়ারেখার কিন্তু আরো একটি নিয়ম আছে। এই আপতিত যদি অসীম দূরত্বে হয়, দেখো অসীম দূরত্বে হলে কিন্তু আলোক রশ্মি আমাকে এই যে মেরু বিন্দুতে আপতিত হতে হবে। আলোক রশ্মি মেরু বিন্দুতে আপতিত হলে সে কিন্তু প্রতিফলিত হবে কোন নিয়মে, লক্ষ্য করো, প্রতিফলিত হবে এই যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, এই নিয়ম অনুসরণ করে। খেয়াল করো, এই প্রধান অক্ষের সাথে যে আপতন কোণ তৈরি করলো, প্রধান অক্ষের সাথে সেই প্রতিফলন কোণ একই কোণ তৈরি করলো। আর আরেকটা হলো কি, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত আলোক রশ্মি কিন্তু আবার বক্রতার ব্যাসার্ধের বিপরীত দিকে প্রতিফলিত হবে। সেক্ষেত্রে দেখো এই দুটো রশ্মি মিলিত হলো যে বিন্দুতে, এইখানে ছোট্ট করে খুবই খর্বিত একটি প্রতিবিম্ব দেখা যাবে। অর্থাৎ অনেক দূরের বস্তু, অসীম দূরত্বের লক্ষ্য বস্তুকেও কিন্তু তুমি অবতল দর্পণ ব্যবহার করে তুমি ছোট আকারের প্রতিবিম্ব দেখতে পারো। দেখো এখানে ফোকাস তল, আমি এখানে একটি তল স্থাপন করব এবং এটা আমি পর্দায় ফেলতে পারবো। এই বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে, কিন্তু আবার উল্টো, বাস্তব ও উল্টো আর অত্যন্ত খর্বিত আকার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এবারে আমরা দেখি এই যে একটু আগে যেটা বলছিলাম অসীম দূরত্বে, এবারে অসীম দূরত্বে না, বক্রতার কেন্দ্রের বাইরে কাছাকাছি, তবে বক্রতার কেন্দ্রের বাইরে স্থাপিত কোনো লক্ষ্যবস্তু থেকে তুমি যদি আলোকরশ্মি, দেখো সমান্তরালে আপতিত আলোকরশ্মি কিন্তু প্রধান ফোকাস দিয়ে যাবে, আবার প্রধান ফোকাস বরাবর আপতিত আলোকরশ্মি কিন্তু সমান্তরালে প্রতিফলিত হবে। সেক্ষেত্রে দেখো এই দুটি রশ্মি মিলিত বিন্দুতে এই যে প্রতিবিম্ব সৃষ্টি হবে। এখানে দেখো লক্ষ্যবস্তুর অবস্থান হলো সি বিন্দুর বাইরে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে। প্রতিবিম্বের অবস্থান কিন্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি। লক্ষ্য করো, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি। আর বাস্তব হয়েছে কারণ পর্দায় ফেলা যাবে, এটা বাস্তবভাবেই মিলিত হয়েছে এবং উল্টো এবং খর্বিত।
আমরা আরেকটি দেখি, বক্রতার কেন্দ্রর উপরে যদি লক্ষ্যবস্তু স্থাপিত হয়, দেখো খেয়াল করো, বক্রতার কেন্দ্রের ঠিক উপরে যদি লক্ষ্যবস্তু স্থাপিত হয় তখন কি ঘটনা ঘটে দেখো। এই যে দেখো, ওই যে আগের ওই একই নিয়মে প্রতিফলিত হবে, প্রতিবিম্ব সৃষ্টি করবে ঠিক বক্রতার কেন্দ্র বরাবরই উল্টো দিকে। তার মানে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রের লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে স্থাপন করলে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে সৃষ্টি হবে, তবে উল্টা, এবং আকারে কিন্তু সমান আকার। বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব সৃষ্টি হবে, বাস্তব এবং উল্টো হবে লক্ষ্যবস্তুর সমান। এবারে দেখো, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি যদি স্থাপন করো, দেখো এখানে লক্ষ্যবস্তু কোথায় স্থাপিত হয়েছে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি স্থানে। সেক্ষেত্রে এই একই নিয়মে সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, আবার প্রধান ফোকাস বরাবর আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। সেক্ষেত্রে দেখো উল্টোটা হবে। এর আগেরটা যেমন দেখেছিলাম, বক্রতার কেন্দ্রের বাইরে স্থাপিত লক্ষ্যবস্তু যেমন বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি প্রতিবিম্ব সৃষ্টি করে, এবারে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি স্থাপিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরে সৃষ্টি হবে। উল্টোটা ঠিক বিপরীতটা হবে, বিবর্ধিত, অর্থাৎ বড় লক্ষ্যবস্তু থেকে কিন্তু অনেক বড় হবে, উল্টোটা হবে। এইবারে দেখি প্রধান ফোকাসের উপরে স্থাপিত কোনো লক্ষ্যবস্তুর ক্ষেত্রে কি ঘটে। এই ক্ষেত্রে আমি অন্য একটা নিয়ম, যেমন আমি যদি বক্রতার কেন্দ্র বরাবর বক্রতার ব্যাসার্ধ, এই যে এই সি থেকে এই বরাবরে যদি আমি একটি রশ্মি আপতিত করি, দেখো এই বরাবর ওই একটা আপতিত, আর প্রধান অক্ষের সমান্তরালে একটা আপতিত রশ্মি হয়, দুটোই কিন্তু মিলিত হবে এইখানে। অর্থাৎ সমান্তরালে আপতিত আলোক রশ্মি যেমন প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, আর বক্রতার কেন্দ্র ব্যাসার্ধ বরাবর যে আপতিত আলোক রশ্মি সেটা বক্রতার ব্যাসার্ধর বরাবর বিপরীত দিকে প্রতিফলিত হবে এবং মিলিত হবে। দেখো এইখানে এটাও কিন্তু বক্রতার কেন্দ্রের বাহিরে এবং বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করেছে। এখানে অসীমে বলা হয়েছে এই কারণে, তোমরা প্রথম স্লাইডে দেখেছো যে প্রথম দিকে দেখেছো যে এখানে অসীমে স্থাপিত বস্তু, যেমন এখানে এই বক্রতার প্রধান ফোকাস বরাবর প্রতিবিম্ব সৃষ্টি করা যায়, তো এটাও কিন্তু অসীমে যায়, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাহিরে, সেটাও বলতে পারো তোমরা। এবারে দেখি একটা মজার ব্যাপার, দেখো অবতল দর্পণের ক্ষেত্রে যখন লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝামাঝি, প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে যদি স্থাপিত হয়, অর্থাৎ এখানে এই মেরুবিন্দু থেকে, অর্থাৎ অবতল দর্পণের মেরুবিন্দু থেকে কত দূরে আছে, ফোকাস দূরত্বের কম দূরত্বে স্থাপিত হলে, ফোকাস দূরত্ব কোনটা, এই যে পি থেকে এফ পর্যন্ত হলো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি লক্ষ্যবস্তু স্থাপিত হয়, অর্থাৎ অবতল দর্পণে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে যদি লক্ষ্যবস্তু স্থাপিত হয়, তখন কি ঘটনা ঘটে দেখো। এখানেও কিন্তু ওই যে বক্রতার কেন্দ্র ব্যাসার্ধ বরাবর, বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত আলোক রশ্মি আবার বক্রতার ব্যাসার্ধ বরাবরই বিপরীত দিকে প্রতিফলিত হবে, আবার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কিন্তু প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আবার এখানে যদি প্রধান ফোকাস বরাবর যদি আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই তিনটি রশ্মি, অথবা এখানে যে কোনো দুটি রশ্মি তুমি আঁকতে পারো, এখানে এই রশ্মি আর এই প্রথম দুটো আঁকলেই চলবে। সেখানে এই পিছনের দিকে যদি বর্ধিত করি, দেখো এই যে পিছনের দিকে বর্ধিত করলে এইখানে একটা বিন্দু পাওয়া যায়, এইখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই প্রতিবিম্বটি কি তোমরা বলো, নিশ্চয়ই বলতে পারবে, এই প্রতিবিম্বটি অবাস্তব প্রতিবিম্ব। তার মানে এতক্ষণ ধরে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বাস্তব প্রতিবিম্ব দেখেছি,
শুধুমাত্র প্রধান মানে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে স্থাপিত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব। এবং সোজা এবং বিবর্ধিত আকারে লক্ষ্যবস্তুর চেয়ে বড়। আমরা দেখো, তার মানে বাস্তব প্রতিবিম্ব কাকে বলে এই ফাঁকে একটু আমরা জেনে নেই। বাস্তব প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। আর অবাস্তব প্রতিবিম্ব কি? কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। উত্তল দর্পণের ক্ষেত্রে মনে রাখো, উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে যে কোনো অবস্থানের জন্য, লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য কিন্তু অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে এবং সেটা সোজা এবং এই খর্বিত প্রতিবিম্ব সৃষ্টি করবে। উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। আমরা একটি কাজ করে নেই, তোমরা ভিডিওটি পজ করে এই কাজটি করে নিতে পারো। উত্তল দর্পণের প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে এবং অবতল দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য তুলনা করো। এই কাজটি কিন্তু খুব চমৎকার একটি কাজ। তোমরা ভিডিওটি পজ করে এই কাজটি একটু করে নাও। হ্যাঁ, তোমরা লাভবান হবে কিন্তু। আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা একটু নিজেদের মূল্যায়ন করে নেই যে আমরা কি শিখলাম। কিছু সহজ প্রশ্ন দেই। এখানে 1 নং চিত্রটি, দর্পণটির নাম কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে? অবতল দর্পণ। 1 নং চিত্রে কোন প্রকৃতির বিম্ব সৃষ্টি হয় অবতল দর্পণে? তোমরা বিগত আলোচনায় তোমরা বুঝতে পারবে কোন প্রকৃতির। অবতল দর্পণে কিন্তু বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। শুধুমাত্র একটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে, অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। সেটা হলো প্রধান ফোকাস দূরত্বের কম দূরত্বে যদি লক্ষ্যবস্তু স্থাপিত হয় তখন অবাস্তব হবে। 2 নং দর্পণটির নাম কি? অবশ্যই উত্তল দর্পণ। উত্তল দর্পণ চিত্র 2-এ কি ধরনের বিম্ব সৃষ্টি হবে? উত্তল দর্পণে কিন্তু সর্বদাই, মনে আছে তো? হ্যাঁ, অবশ্যই উত্তল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব সৃষ্টি হবে। তোমরা একটি বাড়ির কাজ নিয়ে নাও, অর্থাৎ তোমরা এখনই করে নাও কাজ। এই কাজগুলি আসলে ভিডিও তোমাদের তো এখন আসলে এই কোভিড-19 মহামারীতে এই যে সারা বিশ্ব যে অবস্থা, বাংলাদেশেও সেই একই অবস্থা বিরাজ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই কারণে আমরা এই যে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাস করে থাকি। তোমরা নিজেরাও কিন্তু অনেক মানে স্বাভাবিকভাবে যেমন ক্লাসরুমে যেভাবে হয় সেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে না বলে তোমরা ভিডিওগুলি ক্লাস দেখে তোমরা এই কাজগুলি করো এবং তোমরা লাভবান হবে। তোমরা একটু ধৈর্য সহকারে, পরিশ্রম হলেও তোমরা এই কাজগুলো করবে, অবশ্যই করবে এবং আনন্দ পাবে তোমরা এই কাজগুলো করলে। লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে গোলীয় দর্পণে বিম্ব গঠন চিত্র সহ বর্ণনা করো। আমি কিন্তু এখানে বলেছি গোলীয় দর্পণে। গোলীয় দর্পণ বলতে তোমাকে কিন্তু উভয় ক্ষেত্রেই দেখাইতে হবে, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখাবা, অবতল দর্পণের ক্ষেত্রেও দেখাবা।
আবার গলীয় দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করো। গলীয় দর্পণ বলতে সেটা অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব শুধুমাত্র একটা ক্ষেত্রেই হয়। তোমরা দেখেছো যে প্রধান মানে ফোকাস দূরত্বের কম দূরত্বে যদি লক্ষ্যবস্তু স্থাপন করা হয় তখন সেটা তুমি একে দেখাবা। আর হলো কোনটা, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠন হয়। এগুলি ব্যাখ্যা করবা চিত্র সহকারে, তোমরা এই কাজগুলি করে নাও। আরেকটি বাড়ির কাজ দেখো, প্রধান অক্ষ কাকে বলে, গলীয় দর্পণের বৈশিষ্ট্য লিখো, চিত্রে সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি বর্ণনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভরশীল। হ্যাঁ, বিশ্লেষণ করো। অবশ্যই লক্ষ্যবস্তুর অবস্থানের উপরেই কিন্তু নির্ভরশীল প্রতিবিম্বের আকার এবং অবস্থান এবং প্রকৃতি সবকিছুই নির্ভরশীল। এই কাজটি করো। তোমরা আসলে বিদায় নেওয়ার আগে আরও কিছু ছবি দেখে বিদায় নেই। এই দেখো, কারণ এই ছবিগুলি দেখবো এই কারণে আগামী ক্লাস এইটার উপরেই হবে। দেখো এখানে ব্যবহার, অর্থাৎ গলীয় দর্পণের ব্যবহার। দেখো এটা ট্রাজেডিক। এখানে গলীয় দর্পণ ব্যবহার করে পিছনের যে ঘটনা, পিছনের গাড়ির পিছনের দিকে কি ঘটছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি চাইলে এই কাজটিও করে নিতে পারো, সমতল দর্পণ থাকা সত্ত্বেও গলীয় দর্পণ কেন ব্যবহার করা হয় এটা ব্যাখ্যা করো। এই কাজটি তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে দাও। ঠিক আছে, আজ আর নয়। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের থাকার জন্য আহ্বান জানাই। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।